নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একেবারে জিরো ওয়েস্টেজ রেসিপি নিয়ে। রেসিপিটাকে জিরো ওয়েস্টেজ কেন বললাম সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে ঠিকই বুঝতে পেরেছেন। আজকের রেসিপি হলো খোসা ছেঁচকি। খোসা চচ্চড়ি বা বাটা বা ভাজা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে থাকবেন, তবে খোসা ছেঁচকিটা কিন্তু সেভাবে বাড়িতে ট্রাই করা হয় না। তাই আজ নিয়ে চলে এসেছি যেসব আনাজের খোসা আমরা ফেলে দিই, সেই আনাজের খোসা দিয়ে আজ তৈরি করব খোসা ছেঁচকি। দারুণ সুস্বাদু একটা রান্না, গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে রান্নাটা শুরু করে নিই। এই রান্নায় আমি কিন্তু আনাজের খোসাটাই শুধুমাত্র ব্যবহার করব। সবার প্রথমে আমি নিয়েছি আলু, আর কিন্তু বলে রাখি এখানে আনাজের খোসাটা আমাদের বেশ মোটা মোটা করে একটু কাটতে হবে। আমি বলবো সাধারণ পিলার দিয়ে আনাজের খোসা ছাড়ালে কিন্তু খোসাটা একটু পাতলা হয়ে আসে, তাই এক্ষেত্রে যদি বটি ইউজ করা হয় তাহলে বেশি ভালো হয়। যাই হোক, আমি নিয়ে নিচ্ছি পটলের খোসা, কুমড়ো খোসা, আর সাথে নিয়েছি লাউয়ের খোসা। আর দেখতেই পাচ্ছেন সবকটা খোসাকে কিন্তু আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দেবো প্রায় 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হবে। এবার দিয়ে দিলাম কটা মটর ডালের বড়ি, প্রায় 6 থেকে 7টা বড়ি আমি এখানে দিয়েছি। আর বড়িটা দিয়ে আমাদের একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে একটু বড় সাইজের বড়ি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ছোট সাইজের ভাজা বড়িও এই ক্ষেত্রে দিতে পারেন, বা বিউলির ডালের বড়িও কিন্তু এই রান্নায় ব্যবহার করা যায়। বড়িগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন বড়ি ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে তুলে আমি সাইডে একটা বাটিতে রেখে নেব। সবকটা বড়ি আমি তুলে সাইডে রেখে নিচ্ছি, আর এই বড়িগুলো আমরা রান্নায় পরে ব্যবহার করব। এবার সেই একই তেলে দিয়ে দিতে হবে ফোড়ন। প্রথমেই দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কার ডাঁটিটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। আর এবার এই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এই তেলে। প্রথমে লঙ্কাটা দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। আমার মনে হয় ফোড়ন সবকটা একসঙ্গে না দিয়ে একে একে দিলে বেশি ভালো হয়। মানে যেসব ফোড়নগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দেওয়া বেটার। এখানে যেমন আমি শুকনো লঙ্কাটা প্রথমেই দিয়ে দিলাম, আর তারপর দিলাম কালো জিরে ফোড়ন প্রায় 1/2 টিস্পুনের মতো। আপনারাও এভাবে একবার করে দেখবেন, তাহলে কিন্তু ফোড়ন পুড়ে যাবে না। এবার দেব 1 চা চামচের মতো আদা আর রাঁধুনি বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি, আর তার সঙ্গে বেটে নিয়েছি প্রায় 1/2 টিস্পুনের মতো রাঁধুনি। এখানে কিন্তু মশলাটা আমাদের খুবই অল্প পরিমাণে লাগে, তবে আপনাদের কাছে যদি রাঁধুনি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মৌরি বাটাও ব্যবহার করতে পারেন। যাই হোক, আদা আর রাঁধুনি বাটা দেবার পর কিন্তু বেশ ভালো মতো তেল ছিটকোই, তাই জন্য সাথে সাথেই দিয়ে দিলাম আলুটা। আর আলুটা দেবার পর ভালো মতো একটু ভেজে নিলাম। এবার দেব এর মধ্যে পটলের খোসা। পটলের খোসা দেবার পর আবারও সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বলে রাখি, এখানে যেহেতু আমি আদা আর রাঁধুনি বাটাটাকে প্রথমে ভালো করে কষাইনি, তাই জন্য কোনো চিন্তার কিন্তু বিষয় নেই। এই সবজি ভাজা হওয়ার সময় কিন্তু মশলাও আমাদের ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। সবজিগুলোকে ভালো মতো এরকম একটু নাড়াচাড়া করে নিলে আমার মনে হয় সবজি যেহেতু ভালো মতো যত বেশি ভাজা হবে তত বেশি এই রান্নার স্বাদ ভালো বেড়ে আসবে। এবার এর মধ্যে দেব লাউয়ের খোসা। আমি একে একে খোসাগুলো অ্যাড করছি। যেসব খোসাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আমার মনে হচ্ছে, সেই খোসাগুলোকে আমি কিন্তু আগে অ্যাড করছি। এবার একই সাথে দিয়ে দিলাম কুমড়োর খোসা। এবার আবারও সব কিছুকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব। বলে রাখি, সবজির চেয়ে সবজির খোসা সেদ্ধ হতে একটু সময়টা কিন্তু বেশি লাগবে, তাই জন্য একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগবে না। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, যাতে করে খোসাগুলো তাড়াতাড়ি একটু মজে আসে। নুনটা দেবার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে
লো টু মিডিয়াম হিটে কিন্তু আমাদের এইগুলোকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দেব জিরে গুঁড়ো হাফ টিস্পুনের মতো। এবার আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। খুবই অল্প মশলাই কিন্তু এই রান্নাটা হবে। প্রথমে আমি যে আদা বা রাঁধুনি বাটাটা যে ব্যবহার করেছি সেই মশলাটাও কিন্তু খুব বেশি হলে আমার মনে হয় রান্নার স্বাদটা ভালো হবে না। একদম হালকা মশলায় এই রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো হবে। এবার দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু ধৈর্য ধরে আমাদের কিন্তু এই খোসাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। আর রান্নাটা আমি করে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে। দেখতেই পাচ্ছেন আমাদের খোসা কিন্তু ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার চাপা দিয়ে এগুলোকে আমি সেদ্ধ হতে দেব। তবে এই রান্নায় আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি কিন্তু খোসাগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। আর ওভেনের হিটটা একেবারে লোতে আছে। আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছি এই পর্যায়ে কিন্তু আমাদের খোসাগুলো প্রায় 60%-এর মতো কুক হয়ে গেছে। এবার অ্যাড করব এর মধ্যে নারকেল কোড়া। এখানে আমি প্রায় 4 টেবিল স্পুনের মতো নারকেল কোড়া অ্যাড করলাম। আর কিছুটা নারকেল আমি এর মধ্যে রেখে দেব, পরে ফাইনাল গার্নিশিংয়ে ইউজ করব সেটা আমি। নারকেল কোড়াটা অ্যাড করবার পর লো টু মিডিয়াম হিটে আবারও ভালো করে সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নারকেলটা যত বেশি রোস্ট হবে তত বেশি কিন্তু এই রান্নার স্বাদ বেড়ে আসবে। কারণ নারকেল যত বেশি রোস্ট হবে ততটা কিন্তু নারকেল আস্তে আস্তে ক্যারামেলাইজ হবে। আর নারকেলের নাটিনেসটা কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়াবে। তাই জন্য আমি বলবো একটু সময় ধরে এই নারকেলটাকে ভালো মতো একটু কিন্তু ভাজা ভাজা করবেন। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে নারকেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে অ্যাড করলাম খুবই অল্প পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো। প্রথমে আসলে আমি ঠিক করেছিলাম এই রান্নায় হলুদের গুঁড়ো ব্যবহার করব না। তবে এই স্টেজে এসে আমি ভাবলাম যেহেতু আমি ওপর থেকে গার্নিশ করব ভাবছি একটু নারকেল কোড়া দিয়ে, তাই জন্য রান্নাটাতে একটু হলুদ না দিলে ওপরের গার্নিশিংটা ঠিক ভালো মতো ফুটবে না। তাই জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে তবে হলুদ গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন। আবারও ওভেনের হিটটা লোতে করে দিয়ে চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। আর অতি অবশ্যই মাঝে মাঝে কিন্তু চাপা খুলে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে না এটা তলা থেকে ধরে যায়। চাপা খুলে নিলাম, ভালো মতো আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এবার কিন্তু আমাদের সবজি একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখেও বোঝা যাচ্ছে যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে মজে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশিও করতে পারেন। আর এবার যে বড়িগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে এরকম একটু গুঁড়ো করে নিয়ে আমি এই রান্নায় দিয়ে দেব। আর কয়েকটা বড়ি আমি রেখে দেব ফাইনাল গার্নিশিংয়ের জন্য। তবে আপনারা চাইলে সবকটা বড়ি কিন্তু এই পর্যায়ে ক্রাশ করে নিয়ে দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন বড়িগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, তবে আপনারা চাইলে নোড়ার সাহায্যেও এগুলোকে ভেঙে এই রান্নায় কিন্তু ব্যবহার করতে পারেন। আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। আর এবার চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব আরও 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে করে চিনিটা যে আছে সেটা ভালো মতো এই রান্নায় অ্যাবজর্ব হয়ে যায় আর রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে আসে। যেহেতু এই রান্নায় নারকেল ব্যবহার করেছি তাই জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন এই রান্নাটা আমি কিন্তু মোটামুটি পুরোটাই লো টু মিডিয়াম হিটে করেছি, কারণ নারকেলটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আর যেহেতু এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার করিনি তাই জন্য আমার মনে হয় লো টু মিডিয়াম হিটে করা কিন্তু বেটার। যাই হোক, চাপা খুলে নিয়ে সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি কিন্তু ভালো মতো গলে গেছে, নুন মিষ্টি সব কিছু এই পর্যায়ে আপনারা একবার অবশ্যই টেস্ট করে নেবেন। এবার এই পর্যায়ে দিলাম আমি প্রায় 1 টিস্পুনের মতো পোস্তটা দেবার পর
আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পোস্তটাও ভালো মতো একটু রোস্ট হয়ে যায়। কারণ পোস্ত ভাজা হলে পোস্তরা একটা দারুণ সুন্দর নাটি ফ্লেভার আছে, যেটা কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেশি ভালো করে দেবে। ব্যাস 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই খোসা ছিচকি গরম গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য একদম রেডি। বাড়িতে অবশ্যই একবার এই রান্নাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।